স্বাগতম, নমস্কার। আজকে যে তারিখটা পড়ছে তার কয়েকটি দিন বাদেই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস। ভাবতে পারছি না আমি যে উত্তম কুমার চলে গেছেন 1980 সালে। তখন সদ্য কলেজের বোধহয় ফাইনাল ইয়ারে আমি ছাত্র, এবং তারপরে দেখুন কতগুলো বছর চলে গেল, অলমোস্ট 46 বছর। তো আজকেও আমরা আলোচনা করছি উত্তম কুমারকে নিয়ে। এটা কিন্তু একটা অত্যাশ্চর্য ব্যাপার। এবং মহানায়কের প্রয়াণ দিবসটাকে পালন করা হয় এবং সেদিনকে বিশেষ পুরস্কার ইত্যাদি দেওয়াও হয়। যদিও 3 সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন, কিন্তু 3 সেপ্টেম্বর অনেকটা লোকনাথ বাবার মতন, তার প্রয়াণ দিবসটাকেই যেন পালন করা হয়, সেরকম উত্তম কুমারের প্রয়াণ দিবস পালন করা হয়। উত্তম কুমার সম্বন্ধে আমি আগেও অনেক অনুষ্ঠান করেছি। আপনাদেরকে বলি যে আমাদের এই সিটিভিএন একেডি প্লাস প্রথম সিটিভিএন নাম নিয়ে তাদের যাত্রা শুরু করেছিল 98-99 এই সময়টাতে। তাদেরও তো 27-28 বছর প্রায় হয়ে গেল। কিন্তু আমাদের ভালো লাগার জায়গায় আমাদের কর্তৃপক্ষ 2000 যখন আমাদের রমরম করে সিটিভিএন চলছে, তখন কিন্তু আমাদের দুপুরবেলা একেবারে টিপিক্যাল সিনেমা চলত, উত্তম কুমারের ছবি। সম্পূর্ণ জুলাই মাস, তার পরের বছর আমার মনে আছে যে 2001 বা 1999, 2001 এই সময়টময়, বা 2002 এই সময় আমরা উত্তম কুমারের ছবি চালাতাম জুলাই মাসে প্রথম বছর, তারপরের বছর জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর অবধি চলে গিয়েছিল আমাদের এই উত্তম কুমারের ছবি। এবং আমাদের যা দর্শক ছিল, আজকে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা একটা আকর্ষণীয় বা লোভনীয় ব্যাপার। এত দর্শক কোনো চ্যানেল আজকের দিনে পায় না। তখন একটাই মানুষের টার্গেট ছিল, দুপুরবেলা ভাত ঘুম না দিয়ে সিটিভিএনে উত্তম কুমারের ছবি দেখবো। সে পুরোনো দিনের ছবি হলে কি আছে। তো সেই উত্তম কুমারের স্মৃতিচারণ 46 বছর বাদে আজকে করতে বসে যেটা মনে হচ্ছে যে আজকের আমার এই বয়স্ক বার্ধক্যে উত্তম কুমারকে কি মনে হয়েছে। দেখুন, এক একটা বয়স থাকে। 1980-তে বা ধরুন তারও আগে যখন স্কুলে পড়তাম বা স্কুল কলেজে পড়তাম যখন, তখন আমাদের হিরো ছিল অমিতাভ বচ্চন হিন্দি ছবির। আর বাংলা ছবি বলতে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার, কফি হাউসে আড্ডা মারছি, সৌমিত্র চ্যাটার্জি, নো ডাউট। মানে যদি সেরকম মারধারের সিনেমা দেখতে হবে বা এনজয় করতে হবে, তো একদম শটান চলে যাও অমিতাভের ছবি দেখতে। নতুবা যদি ওই ইন্টেলেকচুয়ালিজমের ব্যাপার যদি থাকে, একটু ভাববো, একটু চিন্তা করব, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক তো চলেই গেলেন, তপন সিনহা, অজয় কর, তরুণ মজুমদার, বহু ভালো ভালো পরিচালক ছিলেন। এবং সৌমিত্র চ্যাটার্জি তাদের অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন, ঋত্বিককে বাদ দিয়ে। ঋত্বিক পছন্দ করতেন, বা হয়তো সৌমিত্র ঋত্বিককে পছন্দ করতেন, কিন্তু উত্তম কুমার সবার কাছে কিন্তু খুব প্রিয় ছিল। আজকে একটা অদ্ভুত ঘটনা আপনাদেরকে বলি, কারণ এটা অজানা গল্প, তো চেনা চিত্র অজানা গল্প যেহেতু। একবার প্রথমে বলি যে সুপ্রিয়া দেবী, তিনিও প্রয়াত, উত্তম কুমারের বান্ধবী ছিলেন। তাদের বিয়ে হয়েছিল কিনা জানি না, কিন্তু তারা একসাথে থাকতেন। এবং সুপ্রিয়া দেবীর ময়রা স্ট্রিটের বাড়িতে নানান ঘটনা, নানান গল্প একটা সময় শুনেছি, কিন্তু একটা ব্যাপার তিনি রেকর্ড করতে দেননি তার ইন্টারভিউ করতে গিয়ে। বলে যে না, এটা করা যাবে না। কিন্তু আজকে তিনি নেই, ফলে আজকে অনায়াসেই সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো যে সুপ্রিয়া দেবী তার জীবনের সেরা ছবি করেছেন কিন্তু ঋত্বিক ঘটকের পরিচালনা। এবং ঋত্বিক ঘটকের পরপর কোমলগান্ধার তো খুবই ভালো, আপনারা অনেকেই কোমলগান্ধার দেখেননি, পারলে দেখে নেবেন। এরপরে সুপ্রিয়া দেবী উত্তম বাবুকে বলেন যে দেখো, ঋত্বিকদা মানে খুবই খারাপ অবস্থায় রয়েছে, মদ্যপান করে ঘুরে বেড়ান, বিড়ি ফোকেন, পয়সা কড়ি নেই, বাড়ি ভাড়া দিতে পারেন না, স্ত্রীর সঙ্গে ঝামেলা ইত্যাদি ইত্যাদি। দেখো না, একটা যদি তোমার প্রযোজনায় একটা বাংলা ছবি ঋত্বিক ঘটককে দিয়ে করানো যায়। সুপ্রিয়া দেবীকে খুব ভালোবাসতেন ঋত্বিক ঘটক, মাধবীকেও খুব ভালোবাসতেন। এবং ঋত্বিক ঘটকের একটা ব্যাপার, তুই তু গাড়ি, এই মাধু, সে মদ খেয়ে চুর হয়ে ট্যাক্সিতে বসে রয়েছে, বা সুপ্রিয়ার বাড়ির সামনে গিয়ে হইচই করে এই সুপ্রিয়া করে ডাক, বেনু বলে ডাকতেন। সুপ্রিয়া দেবী এসে
ট্যাক্সি ভাড়াটা দিয়ে দিতেন আর কিছু টাকা দিয়ে দিতেন, বলে এটা দিয়ে মদ খাওয়া চলবে না কিন্তু ঋত্বিকদা। বলে আর দেখছি। তো সেই উত্তম কুমারকে নিয়ে আলোচনা হলো। উত্তমদাকে অনুরোধ করলেন সুপ্রিয়া দেবী যে একটা ছবি করো যেটার ডাইরেকশন দেবে সে ঋত্বিক ঘটক। এই সময় কিন্তু উত্তম কুমার নায়ক ছবি করেছেন, ফলে তার সত্যজিৎ রায়ের প্রতি বা সত্যজিৎ ঘরানার ছবি করার একটা ইচ্ছে শক্তি চলে এসছে। কিন্তু ঋত্বিক ঘটকের ছবি উত্তমকে খুব বেশি আকৃষ্ট করেছে বা করেনি এরকম ধরনের কোনো ব্যাপার না, কিন্তু তিনি ঋত্বিকের ছবি দেখে তার মনে হয়েছে যে লোকটার মধ্যে কোয়ালিটি আছে। তো বললেন ঠিক আছে। তিনি ঋত্বিক ঘটককে যোগাযোগ করলেন। তখন তো আর মোবাইল ফোন ছিল না, খুব কষ্টে। বললো ঋত্বিকদা একদিন আসুন আমার বাড়িতে, ময়রা স্ট্রিটের বাড়িতে, একটা ছবি আপনাকে দিয়ে করাবো, আপনার স্ক্রিপ্ট গল্প টল্প সব আপনার, আমি শুধু টাকা দেবো। তো ঋত্বিক ঘটক এলেন, এসে বললেন যে এখানে আলোচনা হবে না। তো উত্তম কুমার বললেন কোথায় হবে? বলে চলো বাইরে চলো। তো সুপ্রিয়া দেবী বললেন যে বাবা যেখানেই যাও না কেন দুপুরবেলা এসে কিন্তু খাওয়া দাওয়াটা করো বাড়িতে। বলে হ্যাঁ নিশ্চিন্তে থাকো। তো সুপ্রিয়া দেবী বসে আছেন, উত্তম আর আসে না, ঋত্বিকবাবুও আসেন না। সারাটা দিন কেটে গেল, প্রায় রাত হবে, সন্ধে কেটে গেছে। উত্তমবাবু বিধ্বস্তভাবে এসে ঢুকলেন। বলে কি তুমি ঋত্বিকদার সঙ্গে কি মদ খেতে ঢুকেছিলে? বলে তোমার কি মনে হচ্ছে যে আমি মদ খেয়ে এসছি? আগে চা খাওয়াও, এই ঋত্বিক টিকটিক নিয়ে আমার দ্বারা হবে না বাবা, আমাকে মাফ। কেন, কি হয়েছে? বলছি আমার সঙ্গে গিয়েছিল একটা রেস্টুরেন্টে, তারপরে এক বোতল বিয়ার খেলেন, তারপরে আরেক বোতল বিয়ার খেলেন, খেতে খেতে টেবিলটা ভর্তি হয়ে গেল বিয়ারে। এখন তিনি তার মধ্যে নেই। তার মধ্যে তিনি যে কি বললেন, তার কি গল্পের ইচ্ছে, কি সিনেমা করতে চান, তার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। আর মাঝে মধ্যে কিছু গালাগাল, কাঁচা গালাগাল দিয়ে দিল। কি সিনেমা, এ তো অর্ধেক দিন শুটিংয়েই আসবে। তো সুতরাং ঋত্বিক ঘটকের কিন্তু একটা ইচ্ছে ছিল উত্তম কুমারকে নিয়ে ছবি করা। উত্তম কুমার জীবনের সেরা ছবি বলতে অনেক ছবিকেই আমরা ধরতে পারি। নায়ক চিড়িয়াখানা তো বটেই, অ্যান্টনি ফিরিঙ্গিও বলতে পারেন। এছাড়াও আমি উত্তমের বহু ছবি আজকের বয়সে গিয়ে দেখে মনে হয়েছে এই ধরনের ম্যাচিওর অভিনেতা, মানে যেটা আমরা চাইছি ফর এন্টারটেনমেন্ট, মানে বসে দেখছি, মৌচাক দেখছি, হয়তো ঠিক যতটুকু ওইখানে হয়তো অনেক সময় অতি অভিনয় করে ফেলেছেন। অতি অভিনয় না, মানে ম্যানারিজম তার থাকতো, নানান স্টাইল থাকতো, যেটা স্বাভাবিকভাবে হয়তো আমরা করি না, কিন্তু সেটাকেই ন্যাচারাল মনে হয়েছে আমাদের উত্তম কুমারকে দেখে। তো উত্তম কুমার নায়ক ছবিতে, যেটা শর্মিলা ঠাকুর তার ইন্টারভিউতে বলেছিলেন যে নায়কের ব্যাপারে মানিকদা মানে সত্যজিৎরা একদম স্থির করেই রেখেছিলেন যে তিনি উত্তমকে নিয়ে করবেন। কিন্তু তারপরে যে ঘটনাটা, সেটা খুব আশ্চর্যের। সেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট লিখতে, একটা চিত্রনাট্য লিখতে উত্তমের এই সত্যজিতের সহযোগীরা তাকে বললেন, নিত্যানন্দ দত্তরা, যে একটা স্ক্রিপ্ট করে দিন তো, একটা গোয়েন্দা গল্পের। তো ব্যোমকেশকে নিয়ে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশের চিড়িয়াখানা নিয়ে তিনি একটা স্ক্রিপ্ট করলেন। তো স্ক্রিপ্টটা করার পর উত্তমবাবুকে জিজ্ঞেস করা, তুমি করবে? মানে তার কথা ছিলই না। তো মানে জাস্ট নায়কের পরের ছবি। তো সত্যজিৎ বলল যে দেখো, আমি যেভাবে ব্যোমকেশকে স্ক্রিপ্ট করেছি সেটার সঙ্গে মূল গল্পের কিন্তু অনেকটাই ফারাক রয়েছে, ছবিটা উত্তমকে দিয়ে করাও। তো উত্তমকে দিয়ে করানো হবে, ঠিক আছে। বাস উত্তম কুমারও বেঁকে বসেছে যে তোমরা পরিচালনা করবে আমাকে এই ছবিতে, মানিকদাকে বলো, মানিকদা যদি পরিচালনা করতে রাজি থাকে তাহলে আমি করতে রাজি আছি, এবং আমাকে পয়সা করি না দিলেও চলবে। পয়সা আমরা দিচ্ছি। তো যাই হোক, খুব সামান্য পয়সা দিয়ে করেছিলেন চিড়িয়াখানা, এবং তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, ইয়ার্কি মারলে চলবে না। তো সত্যজিৎ রায় অবশেষে রাজি হলেন এবং তিনি পরিচালনা করলেন, কিন্তু চিত্রনাট্য, সঙ্গীত সবই সত্যজিৎ ঠিকই করে দিয়েছিলেন আগে। তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত বক্তব্য রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ দিকে, তার মানে মৃত্যুর আগে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার প্রিয় অভিনেতাকে, তিনি বলেছিলেন উত্তম কুমার। ভেতর থেকে যেন একটা অভিব্যক্তি, একটা আনন্দ, একটা কান্নার স্বরে তিনি বলেছিলেন উত্তম কুমার। উত্তমদার বিকল্প হয়নি। উত্তমদা নায়ক করেছিলেন, নায়ক কারোর পক্ষে করা সম্ভব না, এবং নায়কের মধ্যেও উত্তম কুমারের কিছু হয়তো ম্যানারিজম থাকলেও থাকতে পারে। কিন্তু আমি চিড়িয়াখানা দেখতে বসে মনে হলো
সত্যজিতের উত্তম হয়ে গেছেন, কিন্তু সেই উত্তম আর অন্য কোথাও পাওয়া যাবে না। উত্তম কুমারের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শেষ করছি। নমস্কার।